যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন, সেই শিক্ষামন্ত্রী এই বিবৃতি দিয়েছেন এবং পর্যবেক্ষণ করতে করতে শেষ পর্যন্ত তাদের গদি নিয়েই আরও বড় কোনো ঝামেলা হয়ে যায় কিনা সেটি কিন্তু ভাবনার বিষয়। দেখা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। বুধবার দিল্লির আবহাওয়া দিনভরই ছিল কখনো উত্তপ্ত, কখনো আবার একটু বৃষ্টি। ঠিক ককরোচ পার্টির যে আন্দোলন বা তেলাপোকা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনটাও বুধবার এভাবেই গিয়েছে। এর আগে যেই পুলিশি যে অ্যাকশন এবং তারপরে যে নানান ঘটনা প্রবাহ, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার 2 ঘন্টা পরে ছেড়ে দেওয়া, এইসব ঘটনা প্রবাহের পর বুধবারও কিন্তু যন্তর মন্তর চত্বরে শত শত আন্দোলনকারী তরুণ জড়ো হয়েছেন এবং সেখানে তারা স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন। এবং যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে যিনি এই আন্দোলনে এখন পর্যন্ত বড় ভূমিকা রাখছেন, শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার যে অনশন, সেই অনশন চালিয়ে যাবেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তার সাথে দেখা করেছেন, অনশন ভাঙার অনুরোধ করেছেন, 65 জন সংসদ সদস্য তাকে অনুরোধ করেছেন বলে তিনি জানিয়েছেন, তারপরও তিনি অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন। এমনকি ককরোচ পার্টির যে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনিও সোনম ওয়াংচুককে অনুরোধ করেছেন, কিন্তু তিনি অনশন ভাঙেননি, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিবিসি একটি রিপোর্ট করছে, বিবিসি বাংলা, সেখানে বলা হয়েছে যে বুধবার বিকেলে সোনম ওয়াংচুক একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাকে আশ্বাস দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত ছাত্রদের পরিবারকে সহায়তা ও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন। কিন্তু এতে সোনম ওয়াংচুক অনশন শেষ করা বা ককরোচ জনতা পার্টির আন্দোলন থামানোর কোনো ইঙ্গিত নেই। বরং সোমবার সংসদ অভিযান এর 2 দিন পরে বুধবার বিকেলেও যন্তর মন্তরে হাজির হয়েছেন শত শত আন্দোলনকারী। মাঝে মাঝেই উঠছে স্লোগান, প্ল্যাকার্ড হাতে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। দিল্লির গরম আর্দ্র আবহাওয়া ও মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চের মাঝে জমায়েত হয়েছেন ছাত্রছাত্রী ও অন্যান্য বিক্ষোভকারীরা। তাদের জন্য খাবার আর অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ এর মাধ্যমে পৌঁছে দিচ্ছেন বেনামি ব্যক্তিরা। দেশের নানা রাজ্য থেকে খাবার নিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের বাইরে থেকেও এই খাবার সরবরাহের জন্য বিভিন্ন অর্ডার দেওয়া হচ্ছে এবং সেই খাদ্য পৌঁছে দিয়ে যাচ্ছেন। কিন্তু এগুলো কারা দিয়ে যাচ্ছেন, কে কোথা থেকে দিচ্ছে, সেগুলোর কোনো খবর নেই। শুধু ডেলিভারি ম্যানরা এসে এগুলো ওই ঘটনাস্থলে বিতরণ করে যাচ্ছেন। অন্যদিকে বিক্ষোভ মোকাবেলা করার জন্য একাধিক পন্থা নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গ নির্বাচনের দায়িত্বে আসা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর 20 কোম্পানি সদস্যকে বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে দিল্লিতে। বুধবারও বন্ধ রাখা হয়েছে দিল্লির মেট্রোর কয়েকটি স্টেশন। কিন্তু মঙ্গলবার 21শে জুলাই রাত পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের এই প্রতিবাদের প্রতি দৃষ্টিকোণ যে খুব একটা বদলায়নি তাই স্পষ্ট হয় রাত 10টা 51 মিনিটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের করা একটি পোস্টে। তিনি এক্সে লিখেছেন, সংসদের অধিবেশনে নিট নিয়ে আলোচনা করতে এবং আমাদের তরুণদের প্রতিটি যৌক্তিক উদ্বেগ সুরাহা করতে আমাদের সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য ভারতের শিক্ষার্থীরা। বিশৃঙ্খলার পরিবর্তে তারা চায় নিশ্চয়তা, স্লোগানের পরিবর্তে সমাধান এবং বিঘ্ন সৃষ্টির পরিবর্তে দায়িত্বশীলতা। যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন, সেই শিক্ষামন্ত্রী এই বিবৃতি দিয়েছেন এবং এটি বলেছেন। এখন এই যে আন্দোলন চলছে, যেই তথ্য আসছে যে অন্য রাজ্য থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনের দায়িত্বে যারা এসেছিলেন সেই নিরাপত্তা কর্মীদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সরকার নানা রকমের বুদ্ধি করছে কিভাবে এই আন্দোলন ঠেকানো যায়, সেটি মেট্রো স্টেশন বন্ধ। তার মানে পরিস্থিতি অনেকটা থমথমে হয়ে আছে এবং এই আন্দোলনের যিনি মূল সামনে থেকে এখন পর্যন্ত বলা যায় যে কার্যক্রম চালাচ্ছেন সোনম ওয়াংচুক, তিনিও অনশন ভাঙবেন না এবং আন্দোলন বন্ধের কোনো ইঙ্গিত তার কথাই নেই। তো সেই অবস্থার মধ্যে এখন মোদী সরকার আসলে শেষ পর্যন্ত কি করে এবং এই আন্দোলনটি হঠাৎ করে আবার বড় কোনো দিকে মোড় নেয় কিনা সেই শঙ্কা কিন্তু সরকারের আছে, যদিও সরকার সেই দুর্বলতা কোনোভাবেই প্রকাশ করতে চায় না। অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে
এই যে এত বড় আন্দোলন এবং ভারতের চোখের সামনে অনেকগুলো নজির, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এই যে রেজিম চেঞ্জ হয়ে গেল, সেই নজিরগুলো কিন্তু মোদী সরকারের সামনে আছে। তারপরেও মোদী সরকার কেন ছাত্রদের দাবি বা শিক্ষার্থী মানে আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে কেন এই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কেন অব্যাহতি দিচ্ছেন না, কেন তাকে পদত্যাগ করাচ্ছেন না বা তাকে বরখাস্ত করছেন না, সেই প্রশ্নটি উঠছে। বিশ্লেষকরা বলছেন যে যদি মোদী সরকার এখন এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেয় তাহলে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। মোদী সরকার যে মোটিভটা নিয়েছে শুধুমাত্র 2021 সালে কৃষক আন্দোলনের জেরে তাদের 3 দফা দাবি মেনে আইন প্রত্যাহারের বাইরে মোদী সরকার আর কোনো আন্দোলনের কাছে কিন্তু নতি স্বীকার করেনি এবং দাবি দেওয়া মানেনি। নানান ব্যবস্থা নিয়েছে, কিন্তু একেবারে যেই দাবিতে আন্দোলন হয়েছে সেই দাবি তারা মানেনি এবং তারা এটিকেই মোটিভ হিসাবে নিচ্ছে যে নতি স্বীকার করা যাবে না, নতি স্বীকার করলে হয়তো আরও কোনো বড় দাবি নিয়ে সামনে আসবে। এটি হচ্ছে তাদের অবস্থান, যেটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আবার ধর্মেন্দ্র প্রধান যেই অঞ্চল থেকে নির্বাচিত সেখানে তিনি বলা যায় যে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর অংশের মানুষদের প্রতিনিধি এবং তিনি সেখানে বেশ জনপ্রিয়। আবার আরেকটা কারণ হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন বিজেপির যে নির্বাচনী যেই কার্যক্রম পরিচালনা বা নির্বাচনী কৌশল নির্ধারণের যেই মাথাগুলো কাজ করে তার মধ্যে একজন হচ্ছেন এই ধর্মেন্দ্র এবং তিনি নরেন্দ্র মোদীর অনেক কাছের মানুষ। তো সব মিলিয়ে আসলে এই যে মানে সরকারের যে অবস্থান এবং তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু নরেন্দ্র মোদীর জন্য খুব সহজ নয়। এই কারণেই অনেকে বলছেন যে আসলে অনেকে প্রশ্ন রাখছেন যে ধর্মেন্দ্রর আসলে খুঁটির জোরটা কোথায়। তো খুঁটির জোরটা হচ্ছে এইখানে, যদিও এই পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি দেখার জন্য সরকার আরও কিছুটা সময় নিচ্ছে এবং সরকার যেই কাজটি আমি গতকাল ভিডিওতে যেই কথাটি বলেছিলাম যে সরকার এটিকে একটি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। মোদী সরকার রাজনৈতিক রূপ দিলে সুবিধা হলো যে এটি বিরোধী দলের কাঁধে এই দায়টা চাপিয়ে দিয়ে এবং এই আন্দোলনটিকে একটি রাজনৈতিক আন্দোলন হিসাবে প্রমাণ করে দিয়ে সেখানে ব্যবস্থা নেওয়াটা অনেক সহজ হয়। আইন শৃঙ্খলা মানে তাদেরকে আটক করা বলেন, গ্রেপ্তার করা বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলেন, এগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে নেওয়া যত সহজ, আন্দোলনকারী ছাত্রছাত্রী কিংবা আন্দোলনকারী তরুণদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু অনেক কঠিন। বিশেষ করে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি বা তেলাপোকা পার্টি সেটির বিরুদ্ধে যদি এখন সরকার খুব বড় আকারে ড্রাস্টিক কোনো অ্যাকশন নিতে যায় তাহলে হয়তো তারা অনেক বিতর্কের মধ্যে পড়ে যাবে এবং সেই বিতর্কের জেরে আবার আন্দোলন আরও বড় হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে কিনা সেই শঙ্কা কিন্তু তাদের আছে। ফলে মোদী সরকার এখন বলছে যে ছাত্রদেরকে, আন্দোলনকারীদেরকে বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে এবং তাদেরকে দিয়ে তারা রাজনৈতিক একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ কিন্তু এরই মধ্যে তুলেছে এবং এটিই কিন্তু হয় যখন এই ধরনের আন্দোলন হয় তখন কিন্তু এই অভিযোগগুলো এবং পাল্টা অভিযোগ আসে। এখন এই বাস্তবতার মধ্যে আবার দেখা যাচ্ছে যে কিছু কৃষক এই আন্দোলন অন্য একটা আন্দোলন নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে সম্প্রতি যে চুক্তি কৃষি পণ্য আমদানি নিয়ে, সেটির প্রতিবাদে কৃষকরাও কিন্তু আবার আন্দোলনে নামছে। তো সেখানেও যদি একটি রাজ্য থেকে মাত্র আসতে শুরু করেছেন কৃষকরা, যদি অন্য রাজ্যেও সেটি ছড়িয়ে পড়ে আর এভাবে যদি এই আন্দোলন ধীরে ধীরে অন্য রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে যে অবস্থান সেই অবস্থানটি আরও হয়তো আন্দোলন আরও জোরালো হবে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি অন্য দেশগুলোর মতোই হয় কি না যেখানে রেজিম চেঞ্জ হয়েছে সেই শঙ্কা কিন্তু এরই মধ্যে সরকারকে পেয়ে বসেছে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে মোদী সরকার বিষয়টা পর্যবেক্ষণ করছে যে আসলে এটি কতদূর যেতে পারে। এখন সেই যেতে পারা পর্যবেক্ষণ করতে করতে শেষ পর্যন্ত তাদের গদি নিয়েই আরও বড় কোনো ঝামেলা হয়ে যায় কিনা সেটি কিন্তু ভাবনার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।